হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু মানে যা হচ্ছে, আশা করছি তোমাদের প্রায় অনেকের কাছেই বিষয়টা পৌঁছে গেছে যে গতকালকে একটা ঝড় বয়ে গেছে। হ্যাঁ, ওয়াইটিতেও তার ছোঁয়া লেগেছে, আর কারো কারো জীবনে অনেক বড় বড় ঝড় বয়ে গেছে। তো আমি কোথাও না কোথাও মানে কি বলবো, জানতে পেরে খুব একটা অবাক হইনি। আমি সকালবেলা উঠে আগে কে কি লাইভ করে সেটা আমি চালিয়ে চালিয়ে কাজ করি। তো সেরকমই একটা লাইভের মধ্যে দেখলাম যে আমাদের কিমা রানী একটা লাইভ করেছে। তো সেখানটায় টাইটেলে দেওয়া ছিল, লাইভের টাইটেলে দেওয়া ছিল একটা বিষয়, কিন্তু ভেতরে আলোচিত হয়েছে অন্য একটা বিষয় নিয়ে। তো সেই কি বলবো, আর সব কিছুই আমার নামে দোষারোপ করা এদের একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে আমাকে দোষারোপ করতেই হবে। দিনের শুরুটা করে আমাকে দোষারোপ করে, রাত্রেবেলা ঘুমাতে যায় আমাকে দোষারোপ করে, নতুবা এদের দিন সম্পূর্ণ হয় না। তো এরকম একজনের নাম নিয়ে আমি বলেছিলাম যে কৃষ্ণনগর কোর্টে একজন সামথিং চক্রবর্তী নামে একজনের এগেনস্টে 498 কেস চলছে। ঠিক আছে, এইবার দেখো, আজকে আমার নাম সুতপা, আমার কমেন্ট বক্সে অজস্র সুতপা নামের মানে দিদিভাইরা বা বোনেরা আসে, কিন্তু কমেন্ট করে। তার মানেটা কি? এটার মানেটা কি? কারণ আমার একার নামই যে পৃথিবীতে সুতপা এরকমটা কিন্তু নয়, আরও অজস্র মানুষের মহিলাদের নাম রয়েছে সুতপা। ঠিক তেমনি মানে নামের সঙ্গে নামের মিল পাওয়া যেমন মানে একদম কমন বিষয়, তেমনি নামের সঙ্গে টাইটেল যেটা থাকে সেটাও কিন্তু এক হয়ে যাওয়া রেয়ার হলেও পসিবল। মানে আমার নাম যেমন সুতপা ধর, বাড়ির টাইটেল ছিল সুতপা ধর, ঠিক তেমনি সুতপা ধর থাকতেই পারে, টাইটেলও এক হতে পারে, আবার হচ্ছে নামও এক হতে পারে। এটা রেয়ার কেস হলেও এটা পসিবল, এটা ইম্পসিবল নয়। আমি বলেছিলাম কৃষ্ণনগর কোর্টে এরকম এক্স চক্রবর্তী নামে এরকম একজনের বিরুদ্ধে 498 কেস চলছে। আমি কিন্তু পার্টিকুলার যেই ব্যক্তিকে এরা ইন্ডিকেট করে বলছে, আমি কিন্তু সেই ব্যক্তিকে ইন্ডিকেট করে বলিনি যে এর নামেই চলছে, আমি কখনো বলিনি। ঠিক আছে, তো এই যে বিনা কারণে আমাকে দোষারোপ করা বা ফাঁদে ফেলার চেষ্টা করা, এই চেষ্টা করাটা তোরা বন্ধ কর, কারণ তোদের এই চেষ্টায় আমি ঢক 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 করে জল ঢেলে দেবো। বুঝতে পেরেছিস? তো যাই হোক, এটা নিয়ে তো মানে দিয়েছে, নতুবা পাবলিক আসবে না। ভালো মতন জানে পাবলিককে টানতে হলে এই আমার পিন্ডিটাই চটকাতে হবে, আর সব কটা মিলে সেটাই করে। তো ভেতরে গিয়ে দেখলাম কান্না করছে, আমাদের কিমা কান্না করছে, আর কিমার কান্নাটা যেন জেনুইন ভেতর থেকে ডুকরে ডুকরে কাঁদছিল। এইবার সবাই জিজ্ঞাসা করছিল কী জন্য হয়েছে। ও যেই কারণটা লাইভে বলেছে আমি সেই কারণ মানতে নারাজ। যে ওই যে রিতমদের বাড়িতে মারামারি কামড়াকামড়ি সব হয়েছে, সেই বিষয়টা নিয়ে ও বলছে, আর এই বিষয়ে বলতে গিয়ে হরহর করে কাঁদছে। হ্যাঁ, আমার মনে হয় কেস অন্য, হ্যাঁ, নিজের আসন্ন বিপদ দেখে হয়তো এই কান্নাকাটিটা শুরু করে দিয়েছে। মানে ভেতর থেকে বলছে যে আমি ঘুমাতে পারছি না, আমি শুচ্ছি কিন্তু আমি ঘুমাতে পারছি না। কি করে ঘুমাতে পারবে? অন্যের সর্বনাশ যে সারাক্ষণ করতে চায়, যে কিনা অন্যের সর্বনাশ করার জন্য একদম মরণ খেলায় মেতে ওঠে, সে কি করে শান্তিতে ঘুমায়? আমি তো এই কারণের জন্যই আগে থেকে কারোর বিরুদ্ধে স্টেপ নিতে চাই না, কারণ স্টেপ নিলেই হলো না, তার যে একটা ঝক্কি সেটা পোহাতে গেলে না হাম্বু টাইট হয়ে যায়। তবে কেউ যদি অতিরিক্ত অন্যায় করে ফেলে, কেউ যদি লিমিট ক্রস করে ফেলে, তখন চুপ করে থাকাটা সেটাও একটা অন্যায়, তো সেটাও করা যায় না, সেই বিষয়টা আলাদা। কিন্তু আমি আমার ভিউজের নেশায় উন্মত্তের মতন ছুটলাম এদিক ওদিক, হাত মিলালাম, একটা জোট বেঁধে কাউকে শেষ করার জন্য একদম উন্মত্তের মতন হলাম। ভগবানও ছাড়েন না, আইন তো আছেই, সাথে ভগবানও কিন্তু ছাড়বেন না। ঠিক আছে, তো এই রকমই একটা বিষয় ঘটেছে কালকে। সবাই এতদিন বলতো জিমি নার্ভের পেশেন্ট, জিমির একটুখানি প্রবলেম আছে, অনেকে জিমিকে পাগলও বলেছে। গতকালকে কিমাও তার লাইভে জিমিকে পাগল বলেছে, কিন্তু এখন তো দেখছি এ পুরো পরিবারের সব সদস্য মিলে সব পাগল। এ তাকে কামড়াচ্ছে, ও তাকে কামড়াচ্ছে, জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, গয়নাগাটি ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, মানে একটা হুলুস্থুলু কাণ্ড হয়েছে কালকে। ঠিক আছে, এর লাইভ দেখার পরে আমি ভাবলাম
রিতম নাকি আবার লাইভ করেছে। আমি ওই রিতমের যে মেন চ্যানেলটা আছে সেটা সার্চ করে দেখলাম না, 3 সপ্তাহ হয়ে গেছে কোনো রকম কোনো ভিডিও, কোনো রকম কোনো আপডেট ওই চ্যানেল থেকে আসেনি। তারপরে সার্চ করলাম ওর মাসির চ্যানেল, যেহেতু ওর মাসি অ্যাক্টিভ রয়েছে সেই কারণে ওর মাসির চ্যানেল দেখে লাইভ দেখতে গিয়ে ওমা দেখে কি হসপিটালে শুয়ে শুয়ে লাইভ করছে। হ্যাঁ, চোখ ফুলিয়ে দিয়েছে, বলছে চোখে কামড়েছে। কে কামড়েছে? রিতম কামড়েছে। আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না যে আমি কি করব। কামড়া কামড়ি পর্যন্ত চলে গেছে। একটা ছেলে হয়ে কাউকে যে আমার ওই যে ফান্দে পড়িয়া বগা কান্দের এই ইয়েটা ছিল না, বইটা ছিল না, এর মধ্যে ওই যে কাঞ্চন মল্লিক সেই ল্যাংচা নাম ছিল কাঞ্চন মল্লিকের, একটা গড়ের মাঠে একটা হোটেলে ভাড়া নিয়েছিল, সেখানটায় সে পাগলের মতন হয়ে গেছিলো, সবাইকে কামড়ে কামড়ে বেড়াচ্ছিল। তো আমার রিতমের এই ঘটনাটা শুনে আমার ঠিক কাঞ্চন মল্লিকের কথা মনে পড়ে গেছিলো যে কাঞ্চন মল্লিক এরকম কামড়ে দিয়েছিল না পেরে, আর রিতম তার মাসিকে কামড়ে চোখের মধ্যে। এটা আমার হাসি পাচ্ছে। আমি কি করব আমার হাসি পাচ্ছে। মানে এরা কতটা থার্ড ক্লাস ফ্যামিলি হলে পরে নিজের পরিবারের লোকজনকে একে অপরকে কামড় দিচ্ছে। তোমাদের হয়তো মনে হতে পারে শুধু ভাই এত সেন্সিটিভ টপিক নিয়ে হাসছো কেন? সেন্সিটিভ টপিক তখন হয় যখন সেন্সিটিভ মানুষের মধ্যে হয়। এরা উন্মাদ, পাগল, এরা বদ্ধ উন্মাদ, ঠিক আছে? তো এদের এই কর্মকাণ্ড শুনে আমি প্রথম থেকেই হাসছি। যখন ওর মাসি বলছে না হসপিটালে শুয়ে শুয়ে, এক তো হসপিটালের ভিডিও করাই উচিত না, ইললিগাল কাজ, তার মধ্যে লাইভ করছে। তো সেখানটায় বলছে আমাকে কামড়ে দিয়েছে, চোখে কামড়ে দিয়েছে, হাতে কামড়ে দিয়েছে, সেলাই ছিল নাকি সেলাইয়ের জায়গা মেরে সেলাই ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে? এরকম অনেক মানে কি বলবো ইনজুরিজ হয়েছে ওনার, শারীরিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, মেরেছে পিটিয়েছে, সবাইকে নাকি মেরেছে। তো এইটুকু দেখেছি, আমার খেয়ালই ছিল না যে রিতমের আরও একটা চ্যানেল রয়েছে যেটা কিনা ব্লগিং চ্যানেল। তো দুটোই ব্লগিং চ্যানেল, আরও একটা যে চ্যানেল আছে সেটা আমার মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। এইবার আজকে সকালের একটা ভিডিও, একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার রেডি ছিল, কিন্তু দেখলাম এটা আর্জেন্ট, কারণ আমরা ব্যবসা করি এখানে, আমাদেরকে কখন কোন টপিকটা ট্রেন্ডিং সেই হিসাবে আমাদেরকে চলতে হয়। তো অবশ্যই আমার দুপুরের ভিডিওটা রেডি রইল, মানে এর পরের ভিডিওটা, এটাই তো পোস্ট হবে দুপুরে। তো এইবার আমি সকালবেলা ভাবছি এটা নিয়ে ভিডিও করতে গিয়ে তারপরে হঠাৎ করে এই ভিডিওটা করতে বসার আগেই মুনমুন্দির একটা ভিডিও দেখলাম, মানে মুন্দি প্যাশন উইথ মুনের মুন্দির ভিডিও দেখলাম, যেখানটায় আমি বলতে শুনলাম মুন্দিকে যে ওদের ম্যাডাম নাকি অলরেডি একটা ভিডিও ছেড়ে দিয়েছে এই রিলেটেড, যেখানে নাকি পুরো দোষটাই রিতমের উপরে চাপানো হচ্ছে। এবার খুব স্বাভাবিকভাবেই আমি ওনার ভিডিও দেখতে গেলাম, কারণ উনিও এখন পুরোপুরি কন্ট্রোভার্সিতে চলে এসেছে। মানে দুঃখের বিষয় আর হাস্যকর বিষয়, দুটোই বিষয়। মানে অতিরিক্ত দুঃখে মানুষ হাসে না যে হ্যাঁ সব গেল, মানে যখন কোনো কুল কিনারা থাকে না তখন মানুষ বলে নে সব গেল এবার আমি শেষ, এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে আমাদের এই কন্ট্রোভার্সি জোনে। যেখানটায় আমরা দেখতে পেলাম যে উনি সবাইকে শুধরানোর নাম করে সবার কাছ থেকে কন্টেন্ট কেড়ে নিয়ে এখন একচেটিয়াভাবে কন্ট্রোভার্সির উপরে উনি দখলদারি চালাচ্ছেন, উনি ভিডিও করছেন, উনি ভিউজ কামাচ্ছেন। গ্রেট। আর ওনার কাছ থেকে ভিডিও ক্লিপ তুলে ওনার লাইভের পার্ট তুলে ওনার সাগরেদরাই শুধু ব্যবহার করতে পারছেন, আর কিন্তু কেউ করতে পারবেও না। ওনার লাইভের বা ওনার ভিডিওর বা ওনার বক্তব্যের, ওনার বাণীর কেউ কিন্তু অন্য মানে কেউ যারা কিনা ওনার সাগরেদ নয় তারা কিন্তু ব্যবহার করতে পারবে না। লাভটা কার হচ্ছে? লাভের মেন অংশ, লভ্যাংশটা আমাদের ম্যাডাম, ওদের ম্যাডাম খেয়ে নিচ্ছে, ঠিক আছে? এই কারণে প্রথমে এর চ্যানেলে তার চ্যানেলে উঠে উনি ওনার ফেস ভ্যালুটাকে বাড়িয়েছেন, তারপরে এখন উনি নিজের চ্যানেল খুলে সেখান থেকে, নিজের চ্যানেল তো খোলা ছিলই, নিজের ফেস ভ্যালুটা বাড়িয়ে নিয়ে এবার নিজের চ্যানেল থেকে উনি ওনার কথাবার্তা বলছেন। সাগরেদ ছাড়া উনি চলতে পারবেন না, কারণ কোনো জায়গাতেই দল ছাড়া চলা যায় না, সেটা আমাকে দেখলে সবাই ভালো মতনই তোমরা বুঝতে পারছো। দল ছাড়া চলা যায় না, সেই কারণে ওনার প্রসাদ উনি সাগরেদদেরকে দেবেন যে নে তোরাও খা, তোরাও ভিউজ কামা, হ্যাঁ, আর আমার মানে কি বলে ওটাকে জয় জয়কার কর। একা চলা যায় না, সেই কারণে উনি ডান হাত বা হাত, হ্যাঁ ডান পা বা পা ওনাকে বহন করার জন্য এইসবদেরকে রেখে দিয়েছে। আর আমাদের মতন যারা কিনা আমরা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রভাবে কন্ট্রোভার্সি করতে ভালোবাসি, আমাদের দিনগুলো ফুরিয়ে আসছে। তবে হ্যাঁ এটাও আমি দেখছি যে এই যে রিতম, জিমি, এদেরকে নিয়ে ডাইরেক্ট ভিডিও এরাও করতে পারছে না।
মানে ম্যাডামের সাগরেদরাও করতে পারছে না। কারণ এইবার বিষয়টা এতদিন খেলা 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 চলছিল যে আমরা যেরকমভাবে নাচাবো সেরকমভাবে নাচবে। এখন কিন্তু বিষয়টা আর তার মধ্যে থাকলো না। এখন কিন্তু বিষয়টা পুরোপুরি দুটো ফ্যামিলি মিলে একে অপরকে মানে কি বলবো, আমার মনে হয় এরা অ্যাটেম্প টু মার্ডার কেস দেবে একে অপরের বিরুদ্ধে। তারপরে চুরি ছিনতাইয়ের কেস দেবে, কারণ ওই রিতমের মার কানের আর গলার হাড় নাকি টেনে টুনে ছিঁড়ে নিয়ে গেছে। তো এই সমস্ত কেসগুলো যখন দেবে না, তখন এর পুরো তলানিতে যাওয়া হবে যে এই যে গণ্ডগোলটা, এর সূত্রপাতটা কোথায়, এর উৎসটা কোথায়, এর উৎসটা কোথায়। আজকে যে যেভাবেই ভিডিও দিচ্ছিল 3টে সপ্তাহ ধরে কারোর ইনকাম বন্ধ করে রাখা কতখানি কষ্টের, আর সেই কষ্টটা আস্তে আস্তে কিভাবে হিংসায় রূপান্তরিত হয় সেটার একদম প্রকৃষ্ট জলজ্যান্ত উদাহরণ হচ্ছে গতকালকের এই ঘটনা। আজকে আমার ইনকামের রাস্তা কেউ বন্ধ করে রেখেছে কারোর জন্য, কারোর অযাচিত হস্তক্ষেপের জন্য আমার ইনকাম বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, তো আমি তো অটোমেটিক্যালি হিংস্র হবই, কোনো কিচ্ছু আমার মাথায় ঢুকবে না। এখানে রিতমের বয়স কম বেশি ম্যাটার করে না। কারো যখন পকেটে পয়সা ঢোকা বন্ধ হয়ে যায় না, তার মাথা তখন অটোমেটিক্যালি কাজ করা বন্ধ করে দেয়। আর এখানে 3টে সপ্তাহ ধরে রমরমা চ্যানেল রিতমের বন্ধ করে রাখা হয়েছে অযাচিত হস্তক্ষেপের জন্য। জিমি গেছিল ওই সেবিকার কাছে, প্রথম সেবিকার কাছে। এই যে সেবিকার কাছে যাওয়া, এটাই হয়েছে এদের 3টে ফ্যামিলির জন্য কাল। যেহেতু ওই সেবিকার কাছে গেছিল, এইবার খুব স্বাভাবিকভাবেই এই যে এদের পক্ষের ম্যাডাম কি করেছে, জিমি যার বিরুদ্ধে গেছে অর্থাৎ রিতম, সেই রিতমের ঘাটটা ধরেছে, সেই রিতমের ঘেটিটা ধরেছে। ঘেটিটা ধরে কি করলো, উঠে গেল ওর লাইভ টুগেদারে উঠে গেল। ঠিক আছে, লাইভ টুগেদারে উঠে গিয়ে এইবার আস্তে আস্তে নিজের পরিচিতি বাড়ালো। জিমি কি করলো, প্রথমে সেবিকাকে ছেড়ে দিয়ে তারপরে এখানটায় আবার ঢুকে গেল। আবার এদের সঙ্গে গন্ডগোল হলো, আবার এরা এই ম্যাডামের কাছে বশ্যতা স্বীকার করলো, হার স্বীকার করলো। এখন আবার চিঙ্কি পাল পুরোপুরি ম্যাডামের বশ্যতার বাইরে চলে গেছে। ঠিক আছে, এই তাল তামাশা হচ্ছে। তো এগুলো অযাচিত হস্তক্ষেপ। অ্যাকচুয়ালি 2 সেবিকা ম্যাডাম প্রচণ্ড পরিমাণে একজন আরেকজনের প্রতি রিভেঞ্জফুল, এটা আমরা পুরো একদম সচক্ষে দেখেছি। আর এই যে রিভেঞ্জ, এই যে পার্সোনাল গ্রাজেস, এইটার মানে কি বলবো ভয়ানক প্রভাব এই 3টে ফ্যামিলির উপরে পড়েছে, আর কন্ট্রোভার্সি জোনটার উপরেও পড়েছে। এটা যারা আমরা একটু বুঝি না তারা প্রথম থেকে বলছি জোর করে সংসার করানো যায় না। খিদে না পেলে যেমন খাওয়া যায় না, বদ হজম হয়ে যায়, বমি হয়ে যায়, সংসারটাও ঠিক তেমনি জোর করে কিচ্ছু হয় না। একটা স্বামী স্ত্রীর বন্ধন জোর করে হয়, আইন দিয়ে জোর করে চাপা দেওয়া যায় না। কিন্তু এদের ম্যাডাম আর এদের সাগরেদরা দিনের পর দিন জোর জবরদস্তি করে আইনের ভয় দেখিয়ে আজকে পরিস্থিতি এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, একে অপরকে কামড়াচ্ছে। আর আমার এই যে সত্যি কথা বলা, এটা কারোর সহ্য হচ্ছে না। এই কারণে আমাকে চুপ করানোর জন্য ফাঁদ পাচ্ছে। কালকে কিমা লাইভে বলছে যে যেই টিভিতে উঠেছিলেন ম্যাডাম, তার নিজের মানে কি বলবো, নিজে যেই গুণের কাজ করেছেন সেটা প্রচার করার জন্য যে উঠেছিলেন, সেই ব্যক্তিকে নাকি ম্যাডাম এর আগে বাঁচিয়েছিলেন। সেই কারণে নাকি তুমি বলে ডেকেছেন। আচ্ছা, এই যে যাকে কিনা ম্যাডাম তুমি বলার জন্য কটাক্ষ করলো, সবার সামনে অপমান করলো, তার সাথেও তো প্রথমে কথা হয়েছে, এবং ওই ব্যক্তি, ওই মহিলা অর্থাৎ ওই টুনি বুড়ি এই ম্যাডামকে তো বোন বলেই ডেকেছিল। তাহলে সবার সামনে যখন বোন বলে ডাকলো, তুমি বলে ডাকলো, তখন তাকে কেন অপমান করলো? এই পয়েন্টে ঘা দিয়ে বলেই প্রত্যেকের জয়েন্টে ব্যথা হয়েছে। দেখো, না খিস্তি, না কটাক্ষ, না নোংরা ভাষা, না কাউকে ছোট করা, অপমান করা, কিচ্ছু না। শুধুমাত্র লজিক দিয়ে কথা বলি বলে এরা আমার কথা নিতে পারে না। আমি কি করব তার জন্য? আমি কি আমার লজিক দিয়ে কথা বলা বন্ধ করে দেবো? যেই আইন আমাকে, যেই স্বাধীনতা আমাকে ভারতের সংবিধান দিয়েছে, হ্যাঁ, যে বাক স্বাধীনতা, সেটাকে আমি এদের ভয়ে বন্ধ করে দেবো? কখনো না। ইউটিউবে কে কার ফ্যামিলি কেচ্ছা বিক্রি করবে, কে কটা বিয়ে করবে, এটা কিন্তু যার ফ্যামিলি তারা বোঝে, তারা ডিসাইড করবে। ঠিক আছে, সমাজের জন্য কোনটা হার্মফুল সেটা দেখার জন্য কিন্তু আইন ব্যবস্থা রয়েছে।
আমাদের কি করা উচিত ছিল? আমাদের যদি মনে হয় যে এই 3টে ফ্যামিলি সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো করছে এবং তারা সমাজকে খারাপভাবে ইনফ্লুয়েন্স করছে, তখন আমাদের কোথায় জানানো উচিত ছিল? সবার প্রথম যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে আগে ইনফর্ম করা উচিত ছিল, অর্থাৎ ইউটিউবে প্রচুর পরিমাণে মাস রিপোর্ট জমা করা উচিত ছিল। ঠিক আছে, তার সাথে সাথে কোথায় জানানো উচিত ছিল? জানানো উচিত ছিল প্রশাসনের কাছে, যে এই রকম নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স করছে সমাজকে, এই রকম মানে কি বলবো, একের পর এক বিয়ে, কখনো ছাড়াছাড়ি, চাইল্ড ম্যারেজ প্রমোট, অটোমেটিক্যালি না যখন প্রশাসন ঢুকতো তখন খুব সুন্দরভাবে এদেরকে শায়েস্তা করে ছেড়ে দিত। অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হয়, আর আজকে সেটা তার প্রকৃষ্ট উদাহরণ। ওদের ম্যাডাম বলছে এই বিষয়টা কিচ্ছু না, এই বিষয়টা কিছুই না। আমি জানি ম্যাডাম এই সমস্ত কিছু হ্যান্ডেল করতে করতে প্রচণ্ড পরিমাণে এই ইউজ টু হয়ে গেছে এই সব বিষয়, কিন্তু আমরা যারা কিনা আমরা সাধারণ ঘরের সাধারণ গৃহবধূ, আমরা কি এই সমস্ততে ইউজ টু হয়েছি? আজকে যদি এই বিষয়টাকে যখন মানে গোড়ায় যাওয়া হবে, একদম গোড়াতে যাওয়া হবে যে এই ঘটনাটা কিভাবে ঘটলো, কিভাবে শুরু হলো, একদম শুরুতে চলে যাবে, তখন কি আসবে? যে এনাদের হস্তক্ষেপ। প্রথমে এই যে জিমি একজন সেবিকা ম্যাডামের কাছে গেছে, তারপরে রিতম আরেকজন সেবিকা ম্যাডামকে উঠিয়েছে। ঠিক আছে, এইবার এই ম্যাডামের ক্লায়েন্টরা বারবার চেঞ্জ হচ্ছে, ম্যাডামের ক্লায়েন্টরা চেঞ্জ হতে হতে এক ম্যাডাম আরেক ম্যাডামকে এমন কিক আউট করেছে, সে আর ফিরে আসেনি। সে কী কারণবশত ফিরে আসেনি সেটা ম্যাটার করে না, সে তার পার্সোনাল বিষয়, সেটা সে বুঝে নেবে। কিন্তু এই যে একজনকে হটিয়ে দিয়ে একা রাজত্ব করছে কি এদের ম্যাডাম একাই পুরো রাজত্ব করছে, এবং কখনো এই ফ্যামিলিকে সাপোর্ট করছে, কখনো ওই ফ্যামিলিকে সাপোর্ট করছে। এতদিন ঈশানীকে রক্ষিতা ওয়ার্ডটা পর্যন্ত ঈশানীর জন্য ব্যবহার করা হয়েছে, আমরা সবাই শুনেছি। এই ম্যাডামের সাগরেদরাই প্রত্যেকে ঈশানীকে কোন ঠাসা করে দিয়েছিল, ঈশানীকে বলেছিল যে এইরকমভাবে পুরুষ মানুষকে ফাঁসায়, আর সেই কারণের জন্যই এই মেয়ের নাম হচ্ছে ফাঁসানি, আর এই নামটা খোদ এই ম্যাডাম দিয়েছিলেন। ঠিক আছে, যেই ম্যাডামের কথা শুনে এই ঈশানী ম্যাডামের কাছে চলে আসলো, তখন ঈশানী হয়ে গেল সবচেয়ে ভালো মেয়ে। আর এখন আস্তে আস্তে চিঙ্কি পাল খারাপ আর জিমি খারাপ। তো যে কিনা যার উদ্দেশ্য কিনা সৎ হয়, তার কাছে কেউ ভালো হয় না, কেউ খারাপ হয় না। আজকে আমি যদি একজন সেবিকা হই, আমি যদি সেবা করা আমার মৌলিক ধর্ম হয়ে থাকে, হ্যাঁ, আমার মূল কর্তব্যই হচ্ছে মানুষের সেবা করা, সেখানটায় আমার নজর থাকবে সব দিকে সমান থাকবে। যিনি বিচারপতি হন, উনি কিন্তু কখনো বায়াসড হন না, আর সেই কারণেই কিন্তু আন্ধা কানুন বলে, যাতে করে বায়াসড না হয়ে যান। কে আমার নিজের জন যদি থাকে, তার প্রতি আমার সংবেদনশীল মনোভাব দিয়ে যদি আমি বিচার করতে যাই, তাহলে গেল বিচার ব্যবস্থার জায়গায় থাকবে না, সেখানটায় ইমোশনস কাজ করবে। তো বিচারপতি যখন বিচারের আসনে বসেন, উনি সবটা খতিয়ে দেখেন, কাউকে কখনো ভালো, কখনো খারাপ, কখনো এ ভালো, কখনো এ খারাপ, এরকমভাবে কিন্তু কখনো দেখেন না। তাহলে তিনি বিচারপতি হতেই পারবেন না। বিচারপতি হওয়ার আগে তাকে আগে নিরপেক্ষ হতে হবে। কিন্তু এখানটায় এই যে সেবা করার নাম করে এসে কোনো জায়গায় নিরপেক্ষতা বজায় রাখতে দেখেছো? আজকে শেষমেশ গিয়ে কি হলো? ঈশানীর নামে একটা কেস ঠুকে দিয়েছে। গতকালকে কিমা বলছে, লাইভে বলছে, এই যে একটা বাচ্চা মেয়ের উপরে একটা কেস, হ্যাঁ, কেসের দাগ পড়ে থাকা, এটা যে কি ক্ষতির। বাহ 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 বাহ। যখন তোরা কারোর হয়ে কথা বলবি, তখন তার দুঃখে তোদের কষ্ট একদম বুক ফেটে যাবে, আর অপর পক্ষের মানুষগুলোর জন্য তোরা সর্বশেষ খারাপটা তোরা চাইতে পারবি, তাই না? আজকে ওই ঈশানীর উপরে কেস হয়েছে বলে তোর কষ্ট হচ্ছে, তাই না? তোর কষ্ট হচ্ছে। আর যখন এই ঈশানীর চরিত্রটাকে তোরা চিরচির করে বিক্রি করছিলিস, তখন তোদের মনে হয়নি যে ও একটা মেয়ে, ওরও একটা ভবিষ্যৎ আছে। সোশ্যাল মিডিয়াতে এসে ওর চরিত্রটাকে নিয়ে আমরা এরকম করছি, ওকে রক্ষিতা বলছি, ওকে পুরুষ ধরা বলছি। তুই নিজে বলেছিলিস কিমা, তুই বলেছিলিস, ওর ব্রেস্ট দেখে বলেছিলিস যে কতজনকে দিয়ে না টিপিয়েছে, তুই নিজের মুখে বলেছিলিস। মনে পড়ে সেটা নিয়ে আমি বলেছিলাম যে তোর নজর কেন মেয়েদের বুকের দিকে থাকে, কারটা ছোট, কারটা বড়, কারটা ঝোলা, কারটা টাইট, কেন তোর লোকের মেয়েদের বুকের দিকে নজর থাকে? একটা জঘন্য মানসিকতার একটা জঘন্য মানসিকতার মানুষের মধ্যেও, সে যদি জেন্ডারের ছেলে হয়, তার মনের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা চলতে থাকে, কারটা কীরকম সাইজ। তুই হচ্ছিস সেরকম মেন্টালিটির মানুষ। আর আজকে হঠাৎ করে ঈশানীর জন্য তোদের দরদ ফেটে পড়ছে না? দরদ ফেটে পড়ছে, মনে পড়েছে কথাটা? তুই নিজে বলেছিস, বেশি দিন হয়নি তুই বলেছিস
যে ঈশানীর বুকটা এমন ঝুলে গেছে, গেঞ্জি পরে এমন ঝুলে গেছে, মনে হয় যেন কতজনকে দিয়ে ও খারাপ কাজ করিয়েছে। তোরা কখন যে কীরকম কথা বলিস, তোরা কখন কার হয়ে কথা বলিস, কখন কাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগিস, কখন কাকে তুলে ধরার জন্য উঠে পড়ে লাগিস, শুধুমাত্র তোরাই জানিস। তোরা যা শুরু করেছিস না, তোরা মানুষকে পাগল করে দিবি, আর সেই প্রভাব তোদের উপরেও এসে পড়বে। তোরা ছাড় পাবি। আজকে এই যে দুই পরিবারের নামে থানায় গেছে, রিপোর্ট করেছে, সবাই সবার মেডিকেল দেখাবে, তা এই ঘটনার ভেতর তাক যাবে, ভেতর পর্যন্ত যাবে, সব জায়গায় তোদের ম্যাডাম যে তোদেরকে রক্ষা করবে এমনটা কিন্তু না। রিয়েল আইনের অধিকর্তা, আইনের একনিষ্ঠ অধিকর্তা বলেও মানুষ আছেন, প্রশাসনের লোকেরা আছেন, যারা কিনা কোনো ম্যাডাম দেখবেন না, যারা কোনো ম্যাডাম দেখবেন না, ম্যাডামের কোনো পাওয়ার দেখবেন না, ঠিক আছে? তারা সত্যিটা বিচার করবেন, আর সেই সত্যিটা বিচার করতে গেলে না কি হবে না হবে এবার তোরা বুঝবি। এটা হওয়ার দরকার ছিল, এটা হওয়ার দরকার ছিল। কারোর ইনকাম 3টে সপ্তাহ ধরে বন্ধ করে রেখে তোরা নিজেরা ইনকাম করে গেছিস, তোরা নিজেরা ইনকাম করে গেছিস। তোদের ম্যাডাম কি করেছে, ওদের সম্পর্কে বার্তা শুনিয়েছে, লাইভ করেছে, তোরা সেই লাইভের ক্লিপগুলো তোরা ভাগাভাগি করে নিয়েছিস। আমি এখান থেকে এই সময় পর্যন্ত আমি আমার ভিডিওতে ছাড়বো, তুই এইটুকু ছাড়বি, তুই ওইটুকু ছাড়বি। তোরা নিজেরা ইনকাম করেছিস, যাদের দিয়ে তোরা ইনকাম করছিস তাদের ইনকাম তোরা বন্ধ করে রেখে তোরা নিজেরা ইনকাম করেছিস, ইনক্লুডিং তোদের ম্যাডাম নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিল। পাপ বাপকে ছাড়ে, সে যতই পাওয়ারফুল হোক না কেন। পাওয়ারফুল মানুষরা যদি অমর হতো তাহলে এত বড় বড় সাম্রাজ্যের পতন হতো না রে, এত বড় বড় সাম্রাজ্যের পতন হতো না। বুঝতে পারলি? তোরা যা করে এসেছিস, করছিস, সেটা একদম ঠিক করছিস না। আরও অনেক কিছু ওয়েট করছে, হয়তো আরও অনেক কিছু তোদের জন্য ওয়েট করছে। সব সময় তোরা কিভাবে মানুষকে তোরা জোর গোষ্ঠী বেঁধে, দল বেঁধে কি করে চক্রান্ত করে কাউকে শেষ করে দিবি, তোরা সব সময় সেই চিন্তা ভাবনা করিস। না আছে তোদের সংসার, না আছে তোদের ধর্ম, যতই তোরা সন্তান জন্ম দিস না কেন, তোরা যেইভাবে লাইভ করিস, তোরা যেইভাবে ভিডিও করিস, তোরা যেইভাবে এদিক সেদিক বেরিয়ে যাস, তাতে করে সেটা কোনো সংসারী মানুষেরা করতে পারে না, কোনো সংসারী মানুষেরা করতে পারে না। 1 ঘন্টার জন্য বাইরে বেরোতে গেলে সমস্ত কাজ সেট আপ করে নিয়ে তারপরে বেরোতে হয়। তোদের কি আছে? তোদের সংসার নামে কি আছে? ছেলে এক জায়গায় পড়ে রয়েছে, মেয়ে তোর মেয়ের মতন পড়ে রয়েছে, ঘরে 2টো চাকরানি রেখে দিয়েছিস, ব্যাস তুই তোর মতন ঘুরছিস। তোর মতন তোর সঙ্গে যারা রয়েছে তারাও সেরকম। টাকা তোরা ভিউজের জন্য করিসনি, তোরা টাকার জন্য করিসনি। কিমার কথা শুনে আমার বমি পাচ্ছিল, কিমার গতকালকে লাইভের কথাগুলো শুনে না আমার বমি পাচ্ছিল। বলছে সব কিছুই কি আমরা টাকার জন্য করেছি? তোরা কি মনিটাইজেশন অফ করে করেছিলিস? তোরা লাইভে পর্যন্ত মনিটাইজেশন অন করে রেখেছিস, ভিডিওতে বাণী ছেড়ে ছেড়ে তোরা প্রচুর ভিউজ ইনকাম করেছিস, তোরা নিজেরা ভিউজ ইনকাম করেছিস। এদিকে বারংবার তোরা মানুষকে থ্রেট দিয়েছিস যে ওদেরকে নিয়ে যদি কেউ ভিডিও করে তাহলে তাদেরকেও কিন্তু পুলিশের দ্বারস্থ হতে হবে, তাদের বাড়িতেও 41-এর নোটিশ যাবে। করিসনি তোরা, তোরা কম অত্যাচার করলি? এই 2 মাস ধরে তোরা কম অত্যাচার করলি? এইবার ঝক্কি পোহানোর সময় এসেছে, এবার তোরা ঝক্কি পোহাবি। একটা ফ্যামিলির মধ্যে জোর করে তোরা গিয়ে ঢুকলি, এবার ঢুকে তারপরে তাদেরকে এমন তোরা অসহায় করে দিলি যে তোদের কাছেই তারা পায়ে পড়তে বাধ্য হয়েছে। এবার যে বুঝতে পেরেছে যে তোরা কীরকম, তোরা কি চাইছিস, আসলে তোদের উদ্দেশ্যটা কি, তারা ঠিক সরে পড়েছে। যেমন কিনা চিঙ্কি পাল আর ওই তবনা কাকু আর চিঙ্কি পাল সরে পড়েছে। আর সেটাই হচ্ছে তোদের এখন জ্বালা, এখন কে খারাপ হয়ে গেছে? এতদিন জিমি ভালো ছিল, জিমি অসহায় ছিল, জিমি সংসার করতে চেয়েছিল। তোরা কি নতুন এসেছিস? তোরা জানিস না যে এর আগে কতবার এরা গেছে এসেছে? জানিস না? দেখিসনি এদের পরিবারের অবস্থা? এরা কখনো কারোর নামে ভালো একটা কথা বলেনি, সবাই সবাইকে নোংরা কথা বলেছে, সবাই সবাইকে গালিগালাজ করেছে। কি হিসাবে তোরা এই পরিবারের মধ্যে ঢুকলি? আবার এখন বলছিস আমরা বুঝতে পারিনি। কেন বুঝতে পারিসনি তোরা? কেন বুঝতে পারিসনি? ওরা তো শুরু থেকেই নোংরামি করছে, ওরা তো নোংরামি বিক্রি করেই আজকে এক একজন 3 লাখ 2 লাখ করতে চলেছে সাবস্ক্রাইবার। তোরা বুঝতে পারিসনি? আমরা বুঝলাম কি করে? আমরাও তো একইভাবে দেখছি। তোরা তো ওদের ভেতরে ঢুকেছিস, তুই তো কিমা ওদের ভেতরে ঢুকে গেছিস। তুই কেন বুঝতে পারিসনি? লোভ বুঝতে পেরেছিস? পাওয়ারফুল মানুষের সঙ্গে থাকবো, পাওয়ারফুল মানুষের সঙ্গে ওঠা বসা করব, ঘোরাফেরা করব, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের চুলটাও কেউ বাঁকা করতে পারবে না। ওরে ভগবানের মায়ের দুনিয়ার বাইর, বুঝলি?
ভগবানের মায়ের দুনিয়ার বাই। এই তো খোদ নিজেরা দেখলি যে তোদের ম্যাডাম একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করিয়ে দিলেন, তাহলে উনিও তো পুলিশের অধিকর্তা ছিলেন, উনিও তো প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। কি হয় না, করলে সব হয়। আজকে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে কি ছিল, কি কি হয়েছে, সব কিছুই খতিয়ে দেখা হবে যদি এরা পুলিশ কেস করে থাকে। তো এবার সবই যদি ম্যাডামের কথা অনুযায়ী চালিত হয়, তাহলে এই নোংরামি আমরা দিনের পর দিন দেখব, দিনের পর দিন দেখব। এ ওকে কামড়ে দিয়েছে, এ ওকে আঁচড় মেরেছে, এ ছিনতাই করে নিয়ে গেছে। সুস্থ পরিবেশ তৈরি করতে এসেছিলেন ওদের ম্যাডাম। ওরা সবাই মিলে নিজেরা খিস্তি খামারি দিয়ে জঘন্য জঘন্য ফিজিক্যালি অ্যাবিউজ করার কথা বলে এরা শুদ্ধ করতে এসেছিল, সুস্থ পরিবেশ তৈরি করতে এসেছিল। সুস্থতার মা বোন এক করে রেখে দিয়েছে, সুস্থ পরিবেশের, সুস্থ মানসিকতার মা বোন এক করে রেখে দিয়েছে। মাঝখান থেকে লাভের ফায়দাটা আখের কে গুনছে? এদের ম্যাডাম। এদের ম্যাডাম আখেরটা গুনছে, নিজের মানে কি বলবো পাবলিসিটি ছড়িয়ে একদম একদম চুটিয়ে পাবলিসিটি করেছে। এখন সে নিজের চ্যানেল থেকে করছে, যেটা কিনা খুব ভালো কথা, কিন্তু ভালো জিনিস নিয়ে করছে কি? তার জন্য কি কোনো ভালো কিছু হতে দেখেছি? ভালো কিছু তো হতে দেখলাম না এই তিনটে ফ্যামিলির মধ্যে। এই তিনটে ফ্যামিলিকে নিয়ে এতদিন এরা যা চির ফার করেছে, কালকে তার আউটবাস্ট হয়েছে। কালকে কেউ সহ্য করতে পারেনি। রিতম দেখছে আমি ভিডিও করতে পারছি না 3 মাস ধরে, আর আমার মাসি আমাদের বদনাম করে, জিমিদের সুনাম করে, तेरे वास्ते फलक से मैं चांद लाऊंगा, 16-17 सितारे संग बाट लाऊंगा, তাই না? অটোমেটিক্যালি মাথা গরম হবে, অটোমেটিক্যালি মাথা গরম হয়েছে, অটোমেটিক্যালি কামড়া কামড়িও হয়েছে। এগুলো বোঝার বিষয় এখনো যদি পাবলিক বুঝতে না পারে, এখনো যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একত্রিত না হয়, ভাই দিন গোনা শুরু করো যে আমাদের টাইটাই ফিস হতে চলেছে। তোমরা ম্যাডামের সঙ্গে থাকো বা ম্যাডামের বিপক্ষে থাকো, দিন একদিন সবার আসবে। আমি কথাটা বললাম, মিলিয়ে নিও সবাই, যার ইচ্ছা হবে নিও পাতে, যার ইচ্ছা হবে না নিও না। আমি কালকের এই ঘটনার পরিস্থিতি আজকে দেখলাম, তারপরে লাস্টে গিয়ে রিতমের যে ব্লগিং চ্যানেলটা রয়েছে সেখানটায় গিয়ে দেখলাম জামা ছেঁড়া, রিতমের মায়ের নাইটি এখান থেকে এতখানি ছেঁড়া, সেই অবস্থাতেই ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে, লাইভ করছে। কোনো জায়গা থেকে কি ওদের ম্যাডাম যেই উদ্দেশ্যটা নিয়ে এসেছিল সেটা করতে পেরেছে? করতে পেরেছে? কিমার চোখের থেকে জল কি কারণে বেরোচ্ছিল আই ডোন্ট নো, ইভেন আই ডোন্ট কেয়ার। কিসের জন্য চোখ থেকে জল বেরোচ্ছে আমার কেয়ার করার কোনো দরকার নেই। কিন্তু দিনের পর দিন যেইভাবে একটা একটা করে মানুষকে শেষ করে দেওয়ার চক্রান্ত এরা করেছে না, ভগবানও ক্ষমা করবেন না, আইন তো আছে। শুধু দেখতে থাকো, দিন গুনতে থাকো। কোনোদিনও কারো সর্বনাশ যদি না চেয়ে থাকি, টিকে থাকবো। আর সর্বনাশ যদি করার মনোবাঞ্ছা রাখো তুমি, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। প্রত্যেকে নোংরামো করছে, প্রত্যেকে নোংরামো করছে। কিমা নোংরামো করছে না? কিমা নোংরা ভাষার ব্যবহার করছে না? ফিজিক্যালি টর্চার করবে সেই কথা বলছে না? তো এগুলো কি খুব সুস্থ পরিবেশের নমুনা? এটা কি সুস্থ পরিবেশের নমুনা? সবে শুরু হলো, এটা সবে শুরু হলো। এর আগেও এই কিমা উত্তেজিত করে ওই যে কুন্তল না কি কে আছে না, তাকে ওই জিমিদের বাড়িতে পাঠিয়ে কুন্তলকে রক্তাক্ত করেছে। মনে পড়ে? মনে হয় 1 বছর আগের ঘটনা। জিমি আর জিমির মা কিভাবে ওই কুন্তলকে মেরে, সিসিটিভি ফুটেজে সব কিছু ক্লিয়ার ছিল, এমনভাবে অত্যাচার করেছিল, এমনভাবে টর্চার করেছিল যে বা যেসব ক্রিয়েটাররা সেই ভিডিও ক্লিপ তাদের ভিডিওতে দিয়েছে, তাদেরকে মানে কি বলবো, ইউটিউব থেকে সেই ভিডিওটা ডেঞ্জারাস অ্যাক্ট বলে সরিয়ে দিয়েছে। এতটা মানে কি বলবো এদেরকে প্রভোক করেছিল। তখনও কিন্তু এই কিমা ছিল রুটে, এই কিমা কিন্তু তখনও ছিল, এই কিমা তখনও ছিল যখন কিনা রিতমের সঙ্গে আর ওই ঈশানীর সঙ্গে অবৈধ সম্পর্ক পুনরায় হয়, তখনও কিন্তু এই কিমা ছিল ভেতরে। আর আজকেও এই কিমা রয়েছে, শুধু মাথার উপরে এদের ম্যাডাম রয়েছে। দেখ তোরা বেঁচে যাস কিনা, দেখ এটা তো গেল, এটা তো যাচ্ছে, এখনো যাচ্ছে। এটা সবে সূত্রপাত হলো। তোরা যেটা করতে চাচ্ছিলিস সেটা সূত্রপাত হয়েছে, বুঝতে পেরেছিস? এইবার যা হবে সবাই ফেস করবি, তোরা সবাই ফেস করবি। আমরা ততটুকুই বলবো যতটুকু আমাদের সামনে আসবে।
যতটুকু আমাদের সামনে আসবে আমরা ততটুকুই দেখব, ততটুকু নিয়েই বলবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এটা হওয়ারই ছিল, এর থেকে ভয়াবহ হতে চলেছে। আমাদের কন্ট্রোভার্সি জোন বলে আর কিছু থাকবে না। আমাদের এই পরিস্থিতি, আমাদের কি বলবো, ইন্ডিয়াতে মনে হয় আর ইউটিউবটাই থাকবে না। টিকটক যেরকম ব্যান্ড হয়ে গেছে, ইউটিউবটাও ব্যান্ড হয়ে যাবে এই ধরনের নোংরামি দেখানোর জন্য। দিনের পর দিন এত ভায়োলেন্স, এত ভায়োলেশন দেখানো হচ্ছে ইউটিউবের মারফত। কেউ ভার্বালি ভায়োলেশন ছড়াচ্ছে, কেউ মানে কি বলবো ফিজিক্যালি ভায়োলেশন দেখাচ্ছে। তো এইরকম চলতে থাকলে ইন্ডিয়াতে মনে হয় ইউটিউব বন্ধ হয়ে যাবে। আবার কেউ কেউ ম্যাডামের এত পাওয়ার দেখে ম্যাডামের সঙ্গে হাত মেলানোর কথা ভাবছে। ঠাকুর, এদেরও এই একই রকম পরিস্থিতি করো তুমি, কারণ এদের উদ্দেশ্য সৎ নয়। ম্যাডামের সঙ্গে যারা যারা হাত মিলিয়েছে তাদের উদ্দেশ্য কারো সৎ ছিল না। যদি সৎ উদ্দেশ্য হতো তাহলে আজকে কামড়া কামড়ি, ছেঁড়া ছেড়ি হতো না। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। দুটো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কখনো তৃতীয় ব্যক্তি এসে ঠিক করতে পারে না। যদি তৃতীয় ব্যক্তি ঢোকার প্রয়োজন হয় তাহলে ভাববে ফিনিশ হয়ে গেছে। অলরেডি সেই দুটো মানুষের মধ্যে সম্পর্ক নেই আর, ঠিক আছে? সংসার করছি এইটুকু বুঝি, এইটুকু বোঝার ক্ষমতা রয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে মানুষ ঢোকা মানেই সেই সংসার শেষ। সে নিজের বাবা মা হোক, বা শ্বশুর শাশুড়ি হোক, বা অন্য কোনো XYZ হোক না কেন। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ম্যাডামকে শ্রদ্ধা করো, ম্যাডামকে ভালো বুদ্ধি দাও। ম্যাডামের সৎ বুদ্ধি দেওয়ার লোকের বড্ড অভাব, ঠিক আছে? তো আমি তো সবসময় আমার তরফ থেকে ম্যাডামকে সৎ বুদ্ধিই দেবো। আর আমি যতটুকু বুঝতে পারছি, ম্যাডামের কাছ থেকে ভালো হোক বা মন্দ হোক, কোনো রকমের কোনো সম্পর্ক কেউ রেখো না, কেউ রেখো না। কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে না দুশ্মনী আছি না দোস্তি আছি, মানে না শত্রুতা ভালো না বন্ধুত্ব ভালো। ম্যাডাম হচ্ছে এরকমই একজন মানুষ যার সঙ্গে না বন্ধুত্ব করা যায় না শত্রুতা করা যায়। যারা একসময় ম্যাডামের সঙ্গে বন্ধুত্ব করেছে তারা আজকে শত্রু হয়ে রয়েছে, যারা শত্রু ছিল তারা আজকে বন্ধু হয়ে রয়েছে। ধরতে পারবে না কখন কি হয়ে যাচ্ছে, জাস্ট ধরতে পারবে না, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি আমি অনেককে অনেক কিছু বোঝাতে পেরেছি, অনেককে অনেক কিছু বোঝাতে পেরেছি, আশা করছি। সেটা আমি জানি না আমার আশাটা ব্যর্থ হবে কিনা। টাটা।